ইরামের হাতের একটা চপাট খেয়ে সাইবান সেই যে শান্ত হয়ে গাড়িতে বসেছে, কুয়াকাটা না পৌঁছানো অবধি সে অভাবেই গাল ফুলিয়ে বসে রইল। কারণ কারণ তার স্ত্রী তাকে চুমুর মাঝে ঠাস করে একটা চপাট দিয়ে বলেছে, অসভ্য, লোকজনের মাঝে এ কী অবস্থা। ইরাম নিজের জায়গায় বসে ঘুমন্ত ছেলের প্রতি মনোযোগী, তবে ক্ষণে ক্ষণে স্বামীর দিকে চেয়ে এসে হাসি লুকাতে ভুল করল না। বিকালের মধ্যে কুয়াকাটায় পৌঁছে গেল তারা। একটা আলিশান রিসোর্টের সামনে গাড়ি থামল। ভেতর থেকে সকলে বেরোতে না বেরোতেই রিসোর্টের দুজন স্টাফ এসে তাদের অভ্যর্থনা জানিয়ে লাগেজ নিয়ে গেল। ইজান ঘুম থেকে উঠেছে ততক্ষণে। মায়ের কাঁধে মাথা ঠেকে চুপটি করে আশেপাশে দেখছে আর নিজের বৃদ্ধাঙ্গুল চুষছে সে। ইরাম ছেলেকে নিয়ে সকলের সঙ্গে এগুলো, আশেপাশে তাকালো মুগ্ধ হয়ে। জায়গাটা রিসোর্ট কম বরং ছোট্ট একটা শহর বেশি মনে হলো তার। জায়গাটার নাম শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস। সুন্দর পাকা রাস্তা। সেই সড়কের ধারে ধারে বেশ কিছু দুইতলা বাংলো। বাংলোগুলো সাদা রঙের, ওপরে কমলা বর্ণের ইটের ফালির ছাদ। সবুজে ঘেরা মাঠে পার্কের মতন ব্যবস্থা। সড়ক আর পার্কের মাঝখানে বয়ে গিয়েছে স্বচ্ছ খাল, সেই খালের উপর সাদা ব্রিজ। ইরাম মুগ্ধ নয়নে দেখল। জায়গাটা এক দেখাতে ভীষণ পছন্দ হয়েছে তার। ইরামদের নিয়ে যাওয়া হলো একটি সুবিশাল দুইতলা বাংলোর সামনে। গেট পেরিয়ে ঢুকতে অভ্যন্তরে উঠান আর তার পাশে প্রাইভেট সুইমিং পুল। বাংলোর ভেতরটাও বাড়ির মতন পরিপাটি গোছালো। নিচে হল ও ডাইনিং বাদেও দুইতলায় রয়েছে 3টি বেডরুম আর বারান্দা। এত কিছু দেখে ইরাম এবার মুগ্ধের চেয়েও বেশি অবাক হলো। এর ভাড়া যে আকাশচুম্বী হবে তাতে কোনো সন্দেহ নেই। সাধারণ কোনো হোটেল রুম নিলেই হতো। 1-2 রাতের জন্য এত আলিশান ব্যবস্থার কী অর্থ? স্টাফরা যখন সকলকে বাংলো ঘুরিয়ে কোথায় কী আছে দেখিয়ে দিচ্ছে, তখন ইরাম সাইবানকে এক কোণে টেনে নিল। কণ্ঠ খাতে নামিয়ে বলল, তোমাকে ভিলা বুক করতে কে বলেছে? মাত্র 4 জন মানুষ আমরা, এত বড় জায়গা দিয়ে কী হবে? বাকি সবাই তো এমনিতেই শহরে চলে গিয়েছে, এখানে থাকলে না হয় মানা যেত। সাইবান জিন্সের পকেটে 2 হাত গুজে স্ত্রীর দিকে মাথা ঘুরিয়ে কানে কানে পাল্টা প্রশ্ন করল, আপনারা আমার কি? হ্যাঁ বললাম, আপনারা আমার কি হন? স্ত্রী, সন্তান? ভুল উত্তর। তবে সঠিক উত্তরটা কী জনাব? দুনিয়া। ইরাম থমকালো। তার কানে ছুঁয়ে গেল সাইবানের ঠোঁট। আপনার আমার দুনিয়া, দুনিয়ার জন্য একটু বড় জায়গা লাগে। সো চিল অ্যান্ড লেট মি স্পয়েল ইউ রটেন মাই প্রেশিয়াস। দুনিয়ার তোষামত করতে গিয়ে আমি পথে বসবো না, এটুকু ভরসা হাজব্যান্ডের উপর করতেই পারেন, তাই না? ইরাম আর জবাব দিতে পারল না, শুধু চেয়ে রইল সাইবানের মুখে নিষ্পলক চোখে। আর যদিও বা পথে বসিও, আপনি তো সাথেই থাকবেন। আপনাকে নিয়ে শাহবাগের মোড়ে ভিক্ষা করতে বসবো। ফকির বাবা আলাদিন আর ফকিরনি মাতা ইরাম, সুন্দর হবে না? না, এই ছেলেকে নিয়ে আর পারা গেল না। সাইবান ভ্রু নাচিয়ে কথাটা বলতে ইরাম হাত তুলে ঘুষি বসিয়ে দিল তার বাহুতে। সাইবান চোখ মুখ কুঁচকে বলল, আজকাল বড্ড বেশি হাত চলছে আপনার। তোমার মতন শয়তানকে শায়েস্তা করতে পা চালানোও শুরু করা উচিত। আপনাকে তো আমি রাতে বিছানায় দেখে নেব। সাইবানের হুমকিতে ইরাম মুখ ভেঙচে হেলে দুলে হেঁটে চলে গেল। তার চলার পথে তাকিয়ে সাইবান ভাবল, আগেকার নরম, শান্ত আর অতি বোঝদার মেয়েটা ধীরে ধীরে নিজের সহজাত রূপে ফিরে আসছে। জীবনকে উপভোগ করতে শিখছে। এটা তার বিরাট পাওনা। কিছুক্ষণ আগে ঘণ্টাখানেক সাইবানের সঙ্গে ফোনে কথা হয়েছে সারিকার। সবাই মিলে সমুদ্রবিলাস করতে কুয়াকাটায় গিয়েছে তারা। ভিডিও কল দিয়ে বোনকে সি বিচের দৃশ্য দেখিয়ে টিপ্পনি কাটতে চায়নি সাইবান। সেজন্য গতকাল থেকে বিষিয়ে থাকা ভারাক্রান্ত মনটা অনেকখানি শান্ত হয়েছে সারিকার। আজকে কিছুক্ষণের জন্য চেম্বারে গিয়েছিল সে। অ্যাসিস্ট্যান্ট দুজনকে কাজ বুঝিয়ে দিয়ে চলে এসেছে। বাসায় এসে লম্বা একটা ঘুম দেওয়ার পরই শুধুমাত্র শরীরটা ভালো লাগছে। বিকাল বিকাল গোসল ছেড়ে সে কিচেনে ঢুকেছে। মিসের গতকাল রাতে অফিসে গিয়েছে, ফেরেনি। সারিকা বেশ কয়েকবার ফোন করে মোবাইলে ব্যস্ত পেয়েছে। পরে তার অফিসের সেক্রেটারির কাছে ফোন দিয়ে জেনেছে মিসের আসলেই ব্যস্ত। এটা যে শুধু ব্যস্ততা নয়, বরং একটি অজুহাতও, সেটা সারিকা ভালোই জানে। অথচ স্বামীকে সে দোষ দিতে পারছে না। নিজে তার জায়গায় থাকলে হয়তো এর চেয়েও খারাপ কিছু করত। দিনের ঘন্টাগুলো চিন্তায় চিন্তায় ব্যয় করে সে। সত্যি কি কোনো দিন আর সুখের দেখা পাওয়া হবে? অতীত ভুলে এগোনো কি সম্ভব হবে? কিচেনে সবজি কেটে স্যুপ বানাচ্ছে সারিকা। সঙ্গে হারিয়েছে নিজের ভাবনার জগতে। মিসির তার জন্য কোনো দিন কোনো অংশে কম করেনি। মানুষটা নিজের দায়িত্ব পালন করেছে বিনা দ্বিধায়। অথচ সারিকা পারছে না। কেন? সে তো শুধু দায়িত্ব চায়নি কোনো দিন,
একটা সুখের সংসার চেয়েছিল, অনুভূতি চেয়েছিল, আবেগ চেয়েছিল। তার আর মিসিরের মাঝে সবটাই স্ত্রীর প্রতি স্বামীর আর স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ববোধ। এই দায়িত্বেই কি আজীবন খুশি থাকতে পারবে সে? ভাবনার মাঝে কলিং বেল বেজে উঠল। সারিকা চমকে উঠল। এতটাই মশগুল হয়ে পড়েছিল যে হঠাৎ চমকানোয় হাতের ছুরিটা আঙুলে লেগে গেল। কয়েক ফোঁটা রক্তও বেরোলো। সেই আঙুল থেকে কোনো প্রকার পরিচর্যা ছাড়াই সে দরজার দিকে এগোলো। অ্যাপার্টমেন্ট রিনোভেশন প্রায় শেষ, টুকিটাকি কাজ কিছু বাদ আছে। মিসের সিকিউরিটি ক্যামেরা ইনস্টল করেছে, তাই ভেতর থেকেই মনিটরের বাইরের দৃশ্য দেখা যায়। দরজার পাশে লাগোয়া ছোট্ট মনিটরে সারিকা দেখল বাইরের দণ্ডায়মান এক পুরুষ। পরিধানে সাদা রঙের ঢোলা ফতুয়া আর ট্রাউজার। মাথার চুলগুলো একদম পরিপাটি করে আঁচড়ানো। চেহারা একটা অদ্ভুতরে ঔজ্জ্বল্য খেলা করছে। অমায়িক চোখের দৃষ্টি। দুহাত পেছনে বেঁধে ধৈর্যের সহিত ভদ্রভাবে দাঁড়িয়ে আছে। সারিকা একে চেনে, তাই দরজাটা খুলল। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে বলা হলো, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। কণ্ঠে স্পষ্টত অ্যারাবিক টান, বাঙালিদের মতন দায়সারা গোছের উচ্চারণ নয়। সারিকা ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আয়দান? আয়দান নামক পুরুষটি সারিকার দিকে তাকিয়ে নেই। কথা বলার সময়ও তার নম্র দৃষ্টি নিজের পায়ের দিকে আবদ্ধ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাবুল আলমিনের রহমতে ভালো আছি। মিসির ভাইয়া বাসায় আছেন? না, তোমার ভাইয়া তো গত রাতে অফিসে গিয়েছে, এখনও ফেরেনি। ওহ আচ্ছা, আমার একটু কাজ ছিল, থাক পরে আসবো। আরে এত দূরে এসে আবার চলে যাবে কেন? বসে যাও কিছুক্ষণ, আমি শরবত করে দিই। না ভাবি, ধন্যবাদ, আমি আসছি, আল্লাহ হাফেজ। আয়দান চলে যেতে নিল। ঠিক তখনই করিডোর থেকে প্রতিধ্বনিত হলো মিসিরের কণ্ঠস্বর, আয়দান। স্বামীকে দেখতে পেল সারিকা। এলিভেটর থেকে বেরিয়ে এগিয়ে এসেছে। চোখে মুখে ক্লান্ত ভাব, গায়ে জড়ানো স্যুট খোলা, শার্টটাও বেশ খানিকটা কুঁচকে গিয়েছে। আয়দানের সামনে এসে দাঁড়ালো মিসির। ভেতরে না ঢুকে দরজা থেকে চলে যাচ্ছিস কেন? আমার বাড়ি তোর পর। মৃদু হাসলো আয়দান। এই প্রথম পা থেকে নজর তুলে সে মিসিরের মুখের দিকে তাকালো। পর হলে আসতাম কি? বাড়িতে তোমার স্ত্রী, আমি একজন পুরুষ মানুষ ঢোকা অসমীচীন। মাথা জাকিয়ে হালকা একটু হাসলো মিসির। তোকে এখনও চিনে উঠতে কষ্ট হয় আমার, সেই আয়দান যে কিনা। অতীত তো অতীতই, তবা করে রবের দুয়ারে ফিরে গেলে তিনি বান্দাকে কবুল করে নেন। আল্লাহ তাআলার চাইতে কেউ বান্দাকে বেশি ভালোবাসে না, আপন মাও না। রব তো শুধু দিন গোনেন আমাদের তওবার, যেন তিনি ক্ষমা করে আমাদের নিজের রহমতের আশ্রয়ে আগলে নিতে পারেন। আয়দানের কথাগুলো আধ্যাত্মিক ধাঁচের, অথচ সেগুলো হঠাৎ করে সারিকার মনে জায়গা করে নিল। অপরদিকে মিসির মৃদু হেসে আয়দানের কাঁধে হাত রেখে ভেতরে ঢুকল। সারিকা দরজা আটকে কিচেনে গেল। হুট করে কী যেন মনে হলো তার, তাই গায়ে একটা ওড়না নিয়ে মাথায় সুন্দর করে ঘোমটা তুলে দিল। শরবত এবং নাস্তা রেডি করে সে যখন বসার ঘরে এসেছে, তখন মিসিরও ফ্রেশ হয়ে পোশাক বদলে আয়দানের সঙ্গে সোফায় বসেছে। সম্পূর্ণ মুহূর্তে সে সারিকার দিকে তাকালো না একটুও। নাস্তার ট্রে রেখে সারিকা আস্তে করে বিপরীত দিকের সোফায় বসল। মিসির আয়দানের হাতে নাস্তার বাটি তুলে দিয়ে জিজ্ঞেস করল, জায়দানের কী অবস্থা? অনেক দিন হয়ে গেল, দেখতে যেতে পারিনি, রাগ করেছে আমার উপরে? বাড়ি থেকে ঠান্ডা দই আর ফলের টুকরো নিয়ে বানানো ফ্রুট কাস্টার্ড মুখে দিয়ে মাথা নাড়ালো আয়দান। ভাইয়া ভালো আছে, রবের অশেষ রহমতে এখন হাঁটা চলা দৈনন্দিন সব কাজ করে, সাহায্য ছাড়া নিজে নিজেই করতে পারে। বিশেষ কোনো সমস্যা নেই, ডাক্তার জানিয়েছে। স্বাভাবিক জীবনে ফিরতে আর কোনো বাধা নেই। যাক, অফিসে একটু কাজের চাপ যাচ্ছে, আমি এই উইকে দেখতে যাব ওকে। যেও, ভাইয়া খুশি হবে। তাছাড়া জানি না সারাদিন মিসির চাচ্চু করে লাফিয়ে বেড়ায়। বাহ, তবে তো ভাতিজির মনের আশা এই চাচার খুব দ্রুত পূরণ করতেই হচ্ছে। সারিকা পাশ থেকে কথাগুলো শুনল। জায়দান মিসিরের বেস্ট ফ্রেন্ড, শুধু বন্ধু বললেও কম হবে, বরং প্রায় পরিবারের সদস্যই বটে। আয়দান জায়দানের ছোট ভাই। বিয়ের সময় সবার সঙ্গে পরিচিত হওয়া হয়েছিল সারিকার। তাছাড়া প্রায় দুই বাড়ির মানুষের একে অপরের বাড়িতে যাতায়াত থাকে। যেমন আজ আয়দান এসেছে। মিসিরের কাছে যতটুকু জেনেছে, জায়দান লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছিল। 4 বছর প্রায় কমাই কাটিয়ে অবশেষে গত বছর সেন্স ফিরেছিল। অবিশ্বাস্য হলেও সত্যি, ঘটনাটা ঘটেছিল মিসির আর সারিকার বিয়ের দিন। কাবিননামায় স্বাক্ষর করার পরপরই মিসির তাকে নিয়ে বন্ধুর কাছে গিয়েছিল। সেই দৃশ্যটা হাজার চাইতেও কোনোদিন ভুলতে পারবে না সারিকা।
যেভাবে কাঁদতে কাঁদতে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বন্ধুকে জড়িয়ে ধরে মিসির সেদিন নববধূর সামনে কেঁদেছিল, তা ভুলবার মতন দৃশ্য নয়। কী নেই লোকটার মাঝে, কী নয় সে? একজন আদর্শ ছেলে, একজন ভাইয়ের মতো বন্ধু, একজন সুপুরুষ স্বামী। মিসিরের ঝুলিতে অর্জনের শেষ নেই, অথচ সারিকার ঝুলি শূন্য। না হতে পেরেছে ভালো মানুষ, না হতে পেরেছে ভালো স্ত্রী। জর্জরিত সে অনুভূতির অভিশাপে। তোমার হাতে কি হয়েছে? ভাবনার মাঝে হঠাৎ প্রশ্নটা শুনে সারিকা অবাক হলো। চোখ পিটপিট করে সামনে চাইতেই দেখল মিসির তার হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। ওহ, তেমন কিছু না, এই একটু ছুরি লেগে গেছে। মিসির কয়েক পলক নিঃশব্দে তাকিয়ে রইল। তার চেহারা কেমন থমথমে দেখালো। তারপর সে হুট করে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে আয়দানকে বলল, একটু বস, আমি আসছি। অতিরিক্ত কিছু না বলে হনহন করে হেঁটে সারিকার বাহু ধরে টেনে তাকে ভেতরে নিয়ে গেল মিসির। বেডরুমে ঢুকে স্ত্রীকে বিছানায় বসিয়ে সে ফার্স্ট এইড কিট নিয়ে এলো। সারিকা নিজের পক্ষে সাফাই গাইবার আগেই মিসির দাঁতের দাঁত চেপে গজগজ করল। ডেন্টাল কি ফাও ফাও পড়েছ? প্রাথমিক চিকিৎসা বলে কিছু এক্সিস্ট করে, জানো না? না মানে একটুখানি তো। ইনফেকশন হলে একটুখানি অনেকখানি হতে সময় নেবে না। মিসিরের তরল রাগটা কেন যেন সারিকার ভালো লাগলো। অ্যান্টিসেপটিকে তুলো ভিজিয়ে সে স্ত্রীর আঙুলে সযত্নে লাগিয়ে দিল। সারিকা জ্বলনি হতে খানি খিসিয়ে উঠল। তাতে ঝুঁকে ফু দিয়ে ধীরে ধীরে ক্ষতে লাগিয়ে দক্ষ হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে দিল মিসির। আরেক দফায় হালকা গলায় ধমকালো, নিজের যত্ন নিতে না জানলে কাজবাজের ধারে কাছে যাওয়ার দরকার নেই। দুনিয়ার সবার যত্ন নেওয়ার জন্য এক মিসির বসিয়ে নেই। সারিকা পলকহীন তাকিয়ে রইল। সত্যিই তো, মানুষের জন্য লোকটাকে কম কিছু করতে দেখেনি সে। মিসির তো সবার যত্ন নেয়, তবে তার যত্ন কে নেয়? কেউ না। উত্তরটা সারিকার অন্তরকে মর্মাহত করল। রেস্ট নাও, দয়া করে আর কিচেন মুখে হওয়ার প্রয়োজন নেই। আমি অর্ডার করে দেব। চিকেন বিরিয়ানি ফেভারেট না তোমার? সারিকা অজান্তেই নিজের পরনের টি শার্ট আঁকড়ে ধরল। আঙুলগুলো চেপে বসলো তার। সে প্রায় ফিস করল। আমার পছন্দের খাবার কি তুমি জানো, অথচ তোমার পছন্দের খাবার কি আমি জানি না মিসির। মিসির ফার্স্ট এইড কিট গুছিয়ে রাখছিল। কথাটা শুনে থমকে গেল সে। এক মুহূর্তে বসে রইল। পরক্ষণে কাজ জারি রেখে একবার শান্ত গলায় বলল, আমার মায়ের হাতের বেগুন ভর্তা ভালো লাগে। এটুকুই, আর কোনো বাক্য বিনিময় হলো না তাদের মাঝে। উঠে গেল মিসির। বেডরুমের দরজাটা চাপিয়ে দিয়ে বাইরে আড়াল হয়ে গেল। সারিকা বিছানায় বসে ঠাই চেয়ে রইল। বুকের ভেতর একই সঙ্গে একটা উষ্ণতা আর বিষণ্ণতা চেপে বসল তার। হুট করে কেন যেন আয়দানের গভীরতর একটি কথা বারংবার কানে বাজল তার। অতীত তো অতীতই, তওবা করে রবের দুয়ারে ফিরে গেলে তিনি বান্দাকে কবুল করে নেন। অতীত শুধুই অতীত। অস্তমিত সূর্যের টকটকে আভা ছড়িয়ে পড়েছে গোটা সমুদ্র জুড়ে। সমুদ্রের পানির উপর তার কমলা প্রতিফলন কোনো শিল্পীর আঁকা চৈত্রশৈলীর চেয়ে কম কিছু নয়। ইরাম দাঁড়িয়ে আছে সমুদ্রের নোনা জলের সামনে। পরেন একটা ঢোলা কুর্তি আর পাজামা তার। বহুদিন বাদে এরকম পোশাক গায়ে জড়িয়েছে সে। পুরাতন দিনের স্মৃতিগুলো তাই বুঝে বেশি বেশি স্মরণে আসছে। রঙিন সেই কৈশোরকাল, যখন মাথার উপরে বাবার ছায়া ছিল, পরিবার নামক শক্ত খুঁটির অস্তিত্ব ছিল। জীবনে তখন কোনো চিন্তা ছিল না, ছিল না কোনো ক্লেশ হাহাকার। ছিল শুধু সে, তার স্বপ্ন, তার অদম্য ছুটে চলা। অথচ সেই যাত্রা ফুরিয়েছে বহু বছর আগে। পায়ের পাতায় ধীরে ধীরে সমুদ্রের নোনা জল ছুঁয়ে যাচ্ছে ইরামের। স্থির তাকিয়ে নীরবে দেখে যাচ্ছে সে। ঠিক এমন সময়ই পেছন থেকে দুইটি বাহু জড়িয়ে গেল তার কোমরে। শক্ত পুরুষালী বুকের উষ্ণতা ঠেকল পিঠে। মানুষটাকে বুঝতে তার ছায়াই যথেষ্ট। কি ভাবছেন? সাইবানের কণ্ঠস্বর কানে ভেসে আসতেই এরম ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। আশেপাশে অন্যান্য পর্যটকরা আছে, নিজেদের মতন সময় কাটাচ্ছে, হাসছে, খেলছে, ছবি তুলছে। অন্য সময় হলে লোকের ভিড়ের কারণে সাইবানকে কাছ থেকে দূরে সরিয়ে দিত ইরাম, কিন্তু এই মুহূর্তে কেন যেন সেই ইচ্ছাটা হলো না। সে মাথাটা এলিয়ে দিল স্বামীর কাঁধে। অস্তমিত সূর্যের দিকে চেয়ে বলল, কিছু ভাবছি না, সূর্যাস্ত দেখছি। দেখে নিন, প্রকৃতির সূর্য অস্ত যেতে পারে, কিন্তু আপনার জীবনের সূর্য আর কখনো অস্ত যাবে না। কথাটা ইরামের হৃদয়ে গিয়ে আঘাত হানল বুঝি, মধুর আঘাত। ছেলেটা কথা বলার সময় কি ভেবে চিনতে বলে, নাকি হুটহাট যা মাথায় আসে তাই চালিয়ে দেয়?
কারো কথাও বা কী করে এতটা গভীর হয়? মাথা কাত করে সাইবানের চোখে চোখ মেলালো সে। গ্যারান্টি দিচ্ছ? কয় বছরের গ্যারান্টি চান? যদি বলি সারা জীবনের। বিছানায় চলুন। চটাস করে সাইবানের গালে আলতো চাপড় বসিয়ে দিল এনাম। ভ্রু কুচকে বলল, অসভ্য। তির্যক হাসল সাইবান। আপনি নয় আপনার ভালোবাসা দিয়ে সভ্য করে দেবেন। কয়দিনের অভুক্ত তুমি? 25 বছর 7 মাস 29 দিনের। এজন্যই এত বিছানা আসক্তি? ঠিক আছে, ঢাকায় ফিরে তোমাকে আমি 5x7 ফিটের বিছানা কিনে দেব। স্টিলের প্লিজ, কাঠের হলে আবার সমস্যা। মাসে মাসে নতুন বিছানা কিনতে হবে। এবারের আমার সইতে পারল না, গাল দুটো টমেটোর মতন রঙিন হয়ে উঠেছে তার। এই ছেলেকে তার কায়দায় বশ করাও যায় না। ঠোঁটের আগে নির্লজ্জ জবাব থাকে। ইরাম সাইবানের বুক ঠেলে দূরে সরিয়ে দিল। সরো তুমি, কুচুপু কোথায়? ডাব খাচ্ছে। কি? আঙ্গুল তুলে দেখালো সাইবান। অদূরে সৈকতের মাঝে ডাব বিক্রি করছে এক ফেরিওয়ালা। তার পাশেই দাঁড়িয়ে আছে অনুরাগ আর সুগন্ধা। ইজান অনুরাগের কোলে। সুগন্ধা ডাব হাতে স্ট্র দিয়ে পান করছে। অপরদিকে অনুরাগ নিজের ডাবটা ইজানের জ্বালায় খেতে পারছে না। বাচ্চাটা ক্ষণে ক্ষণে তার স্ট্রতে মুখ বসিয়ে দিচ্ছে। অনুরাগ তাই দেখে খিলখিল করে হাসছে। সব জায়গায় খালি মুখ বসানোর স্বভাব, তাই না? এই দাঁড়া পটলা, তোর ঘেড়ি ধরে এমন ওসামো। সাইবান ইরামকে অনুসরণ করার ইঙ্গিত করে হেঁটে চলে গেল ওইদিকে। ইরাম মনে মনে বিস্তর হাসল। ভিড় ঠেলে সৈকতের বালুকায় পা ফেলে এগোলো কয়েক ধাপ। ঠিক তখনই অপ্রত্যাশিত একটি কণ্ঠস্বর ভেসে এলো পেছন থেকে। খুব কি সুখে আছো? জমে গেল ইরাম। তার পদক্ষেপ থমকালো বালুকায়। নিচে তাকাতে অস্তমিত সূর্যের উদ্ভাসে বালুচরে একটি ছায়া দেখতে পেল। তার ভয়াল অতীতের ভূতুরে ছায়া, যা তার গোটা অবয়বকে মুহূর্তে গ্রাস করে ফেলল। তোমার সুখ তো শুধু আমার আঙিনায়, তোমার পথ যে শুধু আমাতে হারায়, কবিতা।